নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। ঘরে বাইরে অপমান, অসম্মান, দুর্নীতি, সন্দেশখালীর ঘটনায় বিবেকের নাড়া। 23 বছরের সম্পর্কে ছেদ। তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাপস রায়, সঙ্গে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন। আজকে তারই মুখোমুখি হয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সরাসরি দেখাবো আপনাদের। তো আমারও পাওয়া যাবে বিভিন্ন জায়গায়। দেখছিলাম আপনি যখন বসেছিলেন, বহু বরানগর থেকে বা উত্তর কলকাতা থেকে বহু মানুষ এসেছিলেন, তাদের চোখের জল এবং তাদের চোখের জলে তারা আপনাকে সম্মান জানাচ্ছিলেন। একটু কি আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তাদের কাছে দেখে? স্বাভাবিক মানুষ তো আমরা তো আর যাই হোক ইনহিউম্যান নই। যদি কোনো দল রাজনৈতিক সুযোগ দেন, উত্তর কলকাতা থেকে আপনাকে অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারেন, সেই চ্যালেঞ্জ নেবেন? জানি না, এখনো তো সেরকম কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব আসলে পরে দেখবো, ভাববো। তাপস রায়ের মুখোমুখি হয়েছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলছেন তাপস রায় আপনাদের শোনালাম। তার বাড়ি থেকে যে সূত্র মারফত খবর আসছিল, 2-3 দিন তিনি আলোচনা করছিলেন। তারপর তো যে আমার বাড়িতে ইডি বিজেপি পাঠায়নি, আমার বাড়িতে ইডি পাঠাবে কেন? বিজেপি তো সেই দিনও বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ সব তো আমার ফেভারে, আমার ফ্যামিলির ফেভারে বলেছে, পাশে দাঁড়িয়েছে। এবং কথা হচ্ছে যে আমি ইডি কেন, ডিডি আমার বাড়িতে কোনো কালে আসেনি আমার 52 বছর রাজনৈতিক জীবনে। লোকাল পুলিশ কোনোদিন আমার বাড়িতে তার বুটের শব্দ বা পা রাখিনি, ডিডি রাখিনি। আমি তো সকল তো আমি এই ধরনের কি বলবো, মানে যেটা আজকের দিনে অপ্রত্যাশিত, সমস্ত রাজনৈতিক দলের আমার পাশে দাঁড়িয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আমার এবং আমার পরিবারের তরফ থেকে। রাজনৈতিক ময়দানে হবে সে তো রাজনীতিতে যদি থাকি, রাজনৈতিক লড়াই তো রাজনৈতিক ময়দানে হয়, ঘরে হয় নাকি? পরিবারের সদস্যরা কি বললেন আপনাকে? এখনো পরিবারের সঙ্গে কথা হয়নি ভাই, ওপরে উঠে কথা বলবো। দেখো, এই মাত্র বিধানসভায় তার পদত্যাগপত্র দেবার পর তিনি কলকাতা টিভির মুখোমুখি হলেন এবং গতকাল তিনি অস্বীকার, যখন কলকাতা সেই খবর প্রথম সম্প্রচার করা হয়েছিল। দেবজ্যোতি, একটা বিষয় জানতে চাইবো, এই যে পয়লা মার্চ ইস্তফা দল থেকে, পাশাপাশি বিধায়ক পদও ছাড়লেন, আর অন্যান্য পদ থেকে ইস্তফা দিলেন, কি প্রতিক্রিয়া তৃণমূলের? কারণ আমরা জানি মানভঞ্জনের জন্য আজ সকালেও ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ যান তাপস রায়ের বরানগরের বাড়িতে, বউবাজারের বাড়িতে। যোগাযোগ বিচ্ছিন্ন। অবশ্যই আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তার সঙ্গে কথা বললেন তাপস রায়। 23 বছরের সম্পর্কে ছেদ। পয়লা মার্চ ইস্তফা দিয়ে দেন দল থেকে এবং তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাপস রায়। আমরা ঘটনাক্রম যদি দেখি, দুদিন ধরেই জল্পনা ছিল এবং সেই জল্পনাতেই শিলমোহর, ঘরে বাইরে অপমান, অসম্মান, দুর্নীতি, সন্দেশখালীর বিষয়ে তিনি বীতশ্রদ্ধ ছিলেন। দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তিনি করেন আজকে দফায় দফায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে, এবং শেষ পর্যন্ত আজকে বিধানসভায় গিয়ে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। পয়লা মার্চ দল ছাড়েন। লোকসভা নির্বাচনের আগে কেন পদত্যাগ, কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন এবার তৃণমূলের। তাপস রায়ের এই দলত্যাগ এবং ইস্তফা দেওয়া বিধায়ক পদ থেকে, এই নিয়ে তৃণমূলের প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে কেন এই সিদ্ধান্ত নিলেন তাপস রায়, প্রশ্ন করেছে তৃণমূল। তাপস রায়ের ইস্তফা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া। এটাই তৃণমূলের প্রশ্ন, একটাই যে লোকসভা নির্বাচনের আগে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, পদত্যাগের সিদ্ধান্ত কেন? লোকসভা নির্বাচন যখন এত কাছে চলে এসেছে, ভোটের আগে কেন সম্মান ও গুরুত্বের কথা মনে পড়লো না? ভোট পড়লো, এর আগে কেন মনে পড়েনি? অর্থাৎ ভোটের আগে রাতারাতি এই সিদ্ধান্ত কেন? কেন ভোটের আগেই মনে পড়লো এই অসম্মানের কথা? এই প্রশ্নই তোলা হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের পক্ষ থেকে। প্রশ্ন তৃণমূলের, তাপস কি কোনো বড় ডিল করেছেন? তৃণমূলের পক্ষ থেকে শান্তনু সেনের কি বক্তব্য শুনুন।
মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন না। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? তাপস রায়ের বউবাজারের বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা কথা বলবো দেবজ্যোতিষের সঙ্গে। দেবজ্যোতি, এই যে তাপস রায়ের সঙ্গে তোমার কথা হলো, তার প্রতিক্রিয়া তো আমরা সকাল থেকেই জানছি। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূলের যেটা বক্তব্য যে লোকসভা নির্বাচন যখন আসন্ন তখন তার মনে পড়লো তার অসম্মানের কথা, তার অবহেলার কথা। পাশাপাশি এই সিদ্ধান্ত নির্বাচনের আগে কেন, এই প্রশ্নই করেছে তৃণমূল। দেখো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তাপস রায় গত 52 দিন ধরেই তিনি অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন না, বিধানসভায় যাচ্ছিলেন না। কারণ তিনি যে অভিযোগ বারবার করছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেসে প্রায় 2.5 দশক ধরে তিনি ছিলেন। তার বাড়িতেই বিভিন্ন এজেন্সির সঙ্গে সখ্যতা তৈরি করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইডি তল্লাশির জন্য পাঠালেন। সেখান থেকেই ক্ষুব্ধ ছিলেন তাপস রায়। তিনি আজকে যখন পদত্যাগ করার পর তিনি তার বউবাজারের বাড়িতে এসেছিলেন। বহু মানুষ এসেছিলেন, মূলত উত্তর কলকাতার, দক্ষিণ কলকাতা, বউবাজার সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে তার বরানগর বিধানসভা থেকে বহু কাউন্সিলররা তারা পর্যন্ত উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু চোখের জলে তাপস রায়কে শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং আগামী দিন তার যাতে ভালো হয় সেই কথা বলছিলেন। তাপস রায় 52 দিন ধরে দলের কাছে একটা বার্তা চেয়েছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেননি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি একেবারে নিশ্চুপ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি কোনো মন্তব্য করলেন না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক ছিল। এবং আজকে যেটা তাপস রায় বললেন, এই দল ছাড়তে যে তাকে বেশ কয়েকটা লড়াই করতে হয়েছে, মানসিক লড়াই করেছেন, পরিবারের সকলের সঙ্গে লড়াই করেছেন, তৃণমূল বহু কর্মী সমর্থকদের সঙ্গে তিনি মানসিকভাবে জড়িয়েছিলেন, তাদের ত্যাগ করতে যথেষ্ট কষ্ট হয়েছে। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস তাকে গত 26 বছর ধরে তার উপর অবিচার করেছেন, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনোদিন আনা হয়নি, সেই সমস্ত ক্ষোভ কিন্তু জমছিল এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো ঘটনাক্রমে দেখা যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। কিন্তু তাপস রায় গত 3 মাস ধরেই তিনি যে দূরত্ব বাড়াচ্ছিলেন তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ যে রাজনৈতিকভাবে গত 12ই জানুয়ারি তার বাড়িতে যেভাবে ইডি এসেছিল তার থেকেই অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং তারপরে তার সম্মানহানি হয়েছে বিভিন্ন জায়গায়। দলের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অর্থাৎ 52 দিন ধরে তার কাছে কোনো বার্তা পর্যন্ত পাঠাননি। বিধানসভার অধিবেশন হয়েছে, তখনও বিধানসভায় তাপস রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়েছে, সেই সময় তিনি তার কাছ থেকে কোনো বার্তা পাননি। এবং দেখো, কলকাতা টিভিতে কাল যখন সেই খবর প্রথম সম্প্রচার হয়েছিল তখন তাপস রায় অস্বীকার করেছিলেন যে খবরের দায় তিনি নেবেন না। কিন্তু আজকে দেখা গেল ঘড়ির কাঁটা 11:30টার কিছু পরেই তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাছে স্পষ্ট এবং বিধায়ক পদ থেকে ইস্তফা, পাশাপাশি দল ত্যাগ, এই দুটো সিদ্ধান্তই আজকে আমরা চোখের সামনে দেখলাম। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর কি বললেন তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে? বললেন তিনি মুক্ত বিহঙ্গ, দুর্নীতি এবং সন্দেশখালির দায় নিতে পারছিলেন না। ইডি হানার পরও পাশে দাঁড়ায়নি দল, এমনই একরাশ অভিযোগ নিয়ে দল থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতার তৃণমূল নেতা। বিধায়ক পদ থেকেও ইস্তফা তাপসের। 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা। দেখুন, রবিবার কলকাতা টিভি প্রথম সম্প্রচার করে সম্ভবত দল ছাড়তে চলেছেন তাপস রায়। বরানগরের বিধায়ক গত 3-4 দিন ধরেই সংবাদ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
যা কিন্তু দল বিরোধী সামিল, কি বলবেন? বেশ করছি, দল যা পারে করবে। দলের কোনো অন্দর নেই, আর দলের অন্দরে কারোর কোনো বলার কোনো অবকাশও নেই। সব গল্প কথা বলে কোনো লাভ আছে? কে কি জানে না? একটা ব্যাপারে কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? না হয়েছে। 1 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তাপস। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। 12 জানুয়ারি তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্র তদন্তকারী সংস্থার অভিযানের পিছনে দলের একাংশের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তাপস রায়। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ, অভিমান। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। রবিবার তাপস রায়ের বাড়িতে যান পার্থ ভৌমিক। সোমবার তাপসকে বোঝাতে মধ্যস্থতায় পৌঁছন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, কিন্তু বরফ গলেনি। সংবাদ মাধ্যমের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়ে বিধানসভায় স্পিকারের ঘরে পৌঁছন তাপস। তাপস রায় মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সে রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেব। কলকাতা টিভি। এর আগেই আপনাদের বলেছিলাম, তাপস রায়ের বউবাজারের বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কথা বলবো দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, 7ই মার্চ বিজেপিতে যোগদান নিয়ে তাপস রায় কি বলছেন, তার কি বক্তব্য? তাপস রায় যে কিন্তু আমরা সূত্র মারফত জানি পক্ষ থেকে যান্ত্রিক কারণে কথা স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। দেবজ্যোতি, তোমার অবশ্যই যোগাযোগ করবো তোমার সঙ্গে, আরো এই বিষয়ে কথা বলবো। 7ই মার্চ বিজেপিতে যোগদানের জল্পনা তাপস রায়ের, এবং একথা কিন্তু আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাননি। তিনি যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছে কিনা সেটা সময় বলবে। আপাতত তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দফায় দফায় যতবারই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন।
তার বাড়িতে ইডির হানা যে ঘটনা ঘটেছিল তারপর দল তার পাশে থাকেনি, মুখ্যমন্ত্রী নীরব ছিলেন, 52 দিন পরও তার পাশে কেউ ছিল না, দলের পক্ষ থেকে কোনো বার্তাই দেওয়া হয়নি। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দেন দুর্নীতি সন্দেশখালী কাণ্ড তাকে নাড়া দিয়েছে এবং তিনি দলের প্রতি বীতশ্রদ্ধ, তাকে অবহেলা করা হয়েছে, দলের পক্ষ থেকে অপমানিত তিনি। এই সমস্ত কথাই তিনি বারবার উল্লেখ করেছেন দলের বিরুদ্ধে। যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, যেমনটা বলছিলেন, দেখো তাপস রায় কি ব্যাখ্যা দেবেন রাজনৈতিকভাবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সূত্র মারফত আমি যেটা জানতে পারছি যে তাপস রায় আগামী 7 তারিখ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে উত্তর কলকাতা লোকসভা আসন থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালও তাপস রায় কিন্তু যখন কলকাতা টিভিতে এই খবর প্রথম সম্প্রচার করা হয়েছিল তখনও তিনি অস্বীকার করেছেন। আজও তিনি কিন্তু অস্বীকার করলেন অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যেতে চাইছেন। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব বহু রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আপাতত দেবজ্যোতি তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। 7ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়, জল্পনা এটাই, সূত্রের খবর এটাই। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র, বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন দেখুন। তাপস রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, অনেকবার বিধায়ক হয়েছেন, পরিষদীয় অভিজ্ঞতা আছে, অল্প কিছুদিনের জন্য মন্ত্রী ছিলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি এই দলের সঙ্গে ছিলেন। কিন্তু তৃণমূল এতটাই বদলে গেছে, অতীতের চেনা তৃণমূলের সঙ্গে আজকের তৃণমূলকে হয়তো তিনি মেলাতে পারছেন না। সেজন্য সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ, সরকারের ভূমিকা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান, এই সবকিছু হয়তো তাকে ব্যথিত করেছে। তাই প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন। আমি আশা করব যে এই ধরনের একজন রাজনৈতিক কর্মী তৃণমূলে থেকেও যার একটা বিরল উজ্জ্বল উপস্থিতি বজায় ছিল, তার পরবর্তী জিনিসটা সুন্দর হোক, ব্যাটে আরো রান আসুক, রাজনীতিতে তিনি থাকুন। তার মতো অভিজ্ঞ মানুষের এই মুহূর্তে রাজনীতির প্রয়োজন আছে। আপনার দলে স্বাগত জানাবেন তাকে। আমি তো বললাম উনি একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিদ্ধান্ত যখন নিয়েছেন, বিধায়ক থেকে পদত্যাগ করছেন যখন তার সদস্য পদ থেকে, তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, তিনি তার সিদ্ধান্ত জানাবেন। আর বাদ বাকিটা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তাপস রায় সম্পর্কে শুনুন এবার। পলিটিক্যাল অপরচুনিস্ট পার্সন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। 2001-এর আগে কংগ্রেসে ছিল, বারবার হারতো। 2001-এ এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল, তোকে জিতিয়েছিল, ছিল একদিন। এখন ওর শখ হয়েছে, ও ভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে। ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, এসব ক্রিয়েটেড, ও করেছে। ওর মতো 2-1টা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কোনো বেনজির। ভুসি মালটা তো এর আগেও গেছে, যায় নাকি? শুভেন্দু অধিকারী যায় নাকি? রাজীব ব্যানার্জিরা যায় নাকি? তেমনি এও গেছে, যাক না, কি এসে যাচ্ছে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা জানি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে রাজ্যে, এবং তারা দফায় দফায় বৈঠক করেন। সকালে তারা বৈঠক করেন 8টি রাজনৈতিক দলের সঙ্গে, পাশাপাশি প্রশাসনিক স্তরেও তারা বৈঠক করেন। তারা প্রশ্ন তোলেন ভুয়ো ভোটার নিয়ে, এবং করা হয়েছেন এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পক্ষ থেকে যেটা প্রশ্ন, যে ভোটার তালিকা থেকে কেন মৃতদের বাদ দেওয়া হচ্ছে না, অনেক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না। কমিশনের প্রশ্নের মুখে একাধিক জেলা শাসকও। রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আজ যেমন বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের।
আরো বিস্তারিত জানাবেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, দেখো, যেটা বৈঠকে সবার প্রথমে বলা হয়েছে যে এই যে ভুয়ো ভোটার রয়েছে, অর্থাৎ যারা মারা গেছেন সেই ভোটার, তাদের নাম কেন বাদ দেওয়া হয়নি এবং এই ভোটার স্লিপ, ভোটার তালিকাগুলোকে যেন রেকটিফাই করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে রেকটিফাই করে যেন ক্লিন করা হয় এবং কাদের কাদের নামগুলো বাদ যাচ্ছে, কাদের কাদের নাম এন্ট্রি করা হলো, কি বৃত্তান্ত রয়েছে, কেন এগুলো হয়নি, তা নিয়ে কিন্তু আজ খুব সরব ছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা কিন্তু প্রত্যেক জেলা শাসককে কিন্তু তারা নির্দেশ দিয়েছেন, স্পেশালি কয়েকটা জেলাকে, যে তারা যেন এই বিষয়টার উপর নজর রাখে এবং এই ভুয়ো ভোটারের যে স্লিপ রয়েছে এবং ভুয়ো ভোটারের যে নাম রয়েছে সেই নামগুলোকে, আর মৃত ব্যক্তির যে নাম রয়েছে সেই নামগুলোকে এনে ইমিডিয়েট এখান থেকে বাদ দেওয়া হয়। মধুবন্তী, পাশাপাশি ভোটের প্রস্তুতি হিসেবে আর কি বার্তা দিলেন এছাড়া? দেখো, ভোটের প্রস্তুতি বলতে ভোটের আজকে কিন্তু সবাইকে একদম কড়া হুঁশিয়ারি বলা যেতে পারে এক পক্ষে, যেন কোনো রকম ভাবে কোনো কোথাও যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, হিংসার যেন কোনো ঘটনা না ঘটে, সেদিকে একদিকে যেরকম কড়া নজর রাখতে বলা হয়েছে, ঠিক সেরকম বসিরহাটের এসপি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে ডায়মন্ড হারবারের এসপি, এদের সবাইকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে কোনো রকম ভাবে যেন কোনো বোম না ফাটে এবং যাদের যাদের নামে স্পিড স্পিকার রয়েছেন, হিস্ট্রি সিটার রয়েছেন, তাদেরকে যেন ইমিডিয়েট অ্যারেস্ট করা হয় এবং তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ নির্বাচনে কোনো রকম কোনো অশান্তি যেন না হয় এবং অশান্তি থামানোর জন্য যা যা করণীয় সব রকম ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে কোন কোন এলাকাগুলোতে অশান্ত হয়েছিল, সেই অশান্তের কারণ কি, সেইগুলোকে যেরকম একদিকে দেখতে বলা হয়েছে, কোন কোন সিটগুলো পঞ্চায়েতের সময় কোন কোন সিটগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে সেইগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং সেখানেও কিন্তু কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। কলকাতার পুলিশ কমিশনারকে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে বা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কারণ ভোটে হিংসা বোমাবাজি বরদাস্ত করা হবে না, এমনই বার্তা তাদের। বোমাবাজির অভিযোগ থাকলে কাউকে ছেড়ে কথা নয়, কলকাতা পুলিশ কমিশনারকে একেবারে কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটে হিংসা বোমাবাজি বরদাস্ত নয়, বোমাবাজির অভিযোগ থাকলে কাউকে ছেড়ে কথা নয়, কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনারের। আজ কলকাতা পুলিশ কমিশনারকে এইভাবেই কড়া বার্তা কমিশনারের। বিস্তারিত তুলে ধরবেন এ বিষয়ে তথ্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কর্তব্যে গাফিলতি বরদাস্ত নয়, কোথাও ভোটে হিংসা বা বোমাবাজি বরদাস্ত করা হবে না, আর কি বার্তা কমিশনারের? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশ কমিশনারকে কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনারের। ভোটে হিংসা বা বোমাবাজির মতো ঘটনা, অপ্রীতিকর পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না, বোমাবাজির অভিযোগ থাকলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। অর্থাৎ যেখানে যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকবে সেখানে কিন্তু কড়া হবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু ভোটের অনেক আগেই জানিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে। যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, আর কি বার্তা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে বার্তা দিল এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বলা হলো যে কলকাতা পুলিশের যে সিপি তার উদ্দেশ্যে বলা হলো যে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এবং আপনাদের আমরা জানাচ্ছিলাম যে
আজ জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ যেমন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে, পাশাপাশি প্রশাসনিক স্তরেও বৈঠক হয়, জেলা শাসকদের সঙ্গে তাদের কথা হয় এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে নির্বাচনের আগেই কিন্তু যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় স্বাভাবিক থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং ভোটে হিংসা, বোমাবাজি এগুলো বরদাস্ত করা হবে না, বোমাবাজির অভিযোগ থাকলে কাউকে ছেড়ে কথা বলা হবে না, এমনই কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনারের। এবার সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাংলার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা ভোট করতে হবে, ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। কমিশনের কাছে দাবি বিরোধী দলগুলির, বাংলায় একদিনে কেন ভোট গ্রহণ হবে না? কমিশনের কাছে এমনই প্রশ্ন তৃণমূলের। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথম পর্যায়ে রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। ছাপ্পা ভোট এবং ভুতুড়ে ভোটারের বিষয়ে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি শুধু ছাপ্পা ভোট নয়, ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। সন্দেশখালীর প্রসঙ্গ কমিশনের কাছে তুলে ধরেন বিরোধীরা। অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারে ভোট নিয়ে তাদের কেন্দ্র করে এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিগিং এর কাজ সেটা ওরা শুরু করে। আইন শৃঙ্খলা ভয়ঙ্কর। এ তো সর্বশেষ আমরা সন্দেশখালীর কথাও বললাম যে আপনারা এগুলো ভালো করে দেখুন, আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন ফুল বেঞ্চ, আর আপনার ডিএমরা মিট করে না, আপনার এসপিরা মিট করে না, আপনার এসডিওরা মিট করে না। তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন? মুখ্য নির্বাচনী কমিশনার উনি জিজ্ঞেস করলেন যে ছাপ্পা ভোটটা কি। আমরা তাকে বুঝিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তি যে ভোট দিতে যায়, রেস্ট্রিকশন করা হয় ভোট করতে দেওয়া, অনেকজনকে বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এইগুলো হচ্ছে ছাপ্পা ভোটের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি বিশিষ্টভাবে। তাই এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর আপনারা ব্যবস্থা করুন। ভোটারদের মন থেকে ভয় দূর করতে হবে কমিশনকে, এমনটাই দাবি বিজেপির। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়ার ঘটনা, কারণ এই ঘটনাও প্রমাণ করে যে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক রাজনীতির দুর্বৃত্তায়নের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এই ক্রিমিনাল বা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করে। তাই অন্যান্য কোনো রাজ্যের চেয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট করানোর জন্য এই যে পুলিশ প্রশাসন, অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল, শাসক দলের যে এই বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে এবং বায়ুমণ্ডলে নির্ভয় বাতাবরণ তৈরি করতে হবে। বাংলায় আধার কার্ড বাতিলের প্রসঙ্গে কমিশন অভিযোগ জানিয়েছে শাসক দল। একই সঙ্গে বাংলায় এক দফায় ভোট গ্রহণের দাবি তুলছে তৃণমূল কংগ্রেস। কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না? কারণটা ওয়ান পোল হবে না কেন? একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন, দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে। তার জন্য তোকে ভোটার দাঁড়িয়ে থাকে, তখন সিআইএসএফ যে থ্রেট করছে, বলছে পদ্মতে ভোট দিতে হবে, তা সিআইএসএফ কি হবে? সিআইএসএফ একদম এজেন্ট পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। এছাড়াও আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। কালো গাউনকে এবার বিদায়, এজলাসে দেখা যাবে না আর।
অর্ধেক শোনা সব মামলা থেকে অব্যাহতি, এখন থেকে অন্য কাজে নিয়োজিত থাকব, এমনই বললেন বিদায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও জানবো, কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, আজকের দিনটা শেষ দিন ছিল, তিনি বলেইছিলেন যে আজকে কোনো রায় দেবেন না, যে সমস্ত কাজগুলো অসমাপ্ত আছে শুধু সামান্য সময়ের জন্য সেগুলো সমাপ্ত করবেন। আর কি করলেন তিনি? দেখো, আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসটা ছিল অনেকটা আবেগের। সেখানে শুধু আইনজীবীরাই উপস্থিত ছিলেন না, ছিলেন সাধারণ মানুষও। প্রথমেই একজন আইনজীবী তাকে বলেন যে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যে তিনি যদি পুনর্বিবেচনা করেন তাহলে বিচারালয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আইনজীবী কমলেশ ভট্টাচার্যের উদ্দেশ্যে জানিয়ে দেন যে তিনি এখন অন্য কাজে নিজেকে নিয়োজিত করবেন, এই বিচারালয়ের কাজ তার শেষ। সাধারণ মানুষের পক্ষ থেকে তার কাছে মামলা করেছিলেন এরকম একজন মামলাকারী তাকে ধন্যবাদ জানান এবং পাশাপাশি তিনি বলেন আজকে তার জন্যই তার যে শিশু সন্তান, সেই শিশু সন্তান চিকিৎসা করে সাধারণ জীবনযাপন করছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সেই শিশু সন্তানের খোঁজও নেন এবং পাশাপাশি তার মামলা কী অবস্থায় রয়েছে নিম্ন আদালতে সে বিষয়েও তিনি খোঁজ নেন। তার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাইলে তিনি পরিষ্কার জানিয়ে দেন তার চেয়ারে বসে তিনি কোনোদিনও কারুর পায়ে হাত দিয়ে প্রণাম নেন না। এরপরেই আদালতে এজলাসে উপস্থিত সাধারণ মানুষ একের পর এক হাত তুলতে থাকেন। আদালতের ভেতরে প্রায় কান্নার রোল উঠেছিল। একের পর এক মামলাকারী তারা কেঁদে ফেলেন এবং তারা বলেন যে এরপর থেকে তাকে যে এই চেয়ারে দেখা যাবে না, তার কারণ তারা মনে করত এই 17 নম্বর এজলাস, কলকাতা হাইকোর্টের 17 নম্বর এজলাস ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস, যেখান থেকে বর্তমানে যে এসএসসি সহ অন্যান্য যে দুর্নীতির যে তদন্ত চলছে সেই মামলার রায় হয়েছিল সিবিআই এবং ইডি তদন্তে। সেই এজলাসকে সাধারণ মানুষ কান্নার রোলে তারা বিচারপতির কাছে ব্যক্ত করেন, আমরা এই 17 নম্বর এজলাসটিকে মন্দির বলে মানতাম। এরপরেই বিচারপতি কিছুটা আবেগে নিজেকে ঠিক রাখতে না পেরে তিনি সঙ্গে সঙ্গে এজলাস ছেড়ে যাওয়ার কথা ঘোষণা করেন এবং চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সাধারণ মানুষ এবং আইনজীবীদের উদ্দেশ্যে প্রণাম করে লাস্টে অবশেষে তিনি হাত নাড়তে নাড়তে এজলাস থেকে বেরিয়ে যান এবং তিনি জানিয়ে যান যে তিনি নতুনভাবে কাজ শুরু করবেন, সাধারণ মানুষের সমস্যার সমাধানের লক্ষ্য নিয়েই তার আগামী দিনের পথ, এমনটাই জানিয়ে শেষ দিন বিচারালয় থেকে বিদায় নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই জায়গা থেকে এত আবেগ, এত মানুষের সম্মান ভালোবাসা সব ছেড়ে এত বড় একটা ঘোষণা লোকসভা নির্বাচনের আগে, এই সিদ্ধান্ত, আজকে কিছু বললেন এই সিদ্ধান্তের পিছনে মূলত কোন কোন ভাবনাগুলো কাজ করলো? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মূলত যে বিষয়গুলি তিনি বারবার বলে এসছেন যে তার এজলাসে যখনই আমরা দেখেছি অন্যান্য সাধারণ মানুষ অন্যান্য বিষয় নিয়েও আসতো, উনি সেগুলো সমাধান করার চেষ্টা করতেন, নিম্ন আদালতের বিচারকদের ফোন করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এখন তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি তিনি নিজেকে কাজ করার জায়গা হিসাবে খুঁজে নেন, সেটা একটা রাজনৈতিক লং লাগবে বটে, কিন্তু সাধারণ মানুষের চোখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া কিন্তু যে দাগ কেটে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ বিচারপতি কিন্তু বারবার একটা কথাই বলেছেন যে তিনি সাধারণ মানুষকে রিলিফ দিতে চান। কলকাতা হাইকোর্টে এর আগে আমরা লেবার সংক্রান্ত অর্থাৎ এমপ্লয়ি এবং এমপ্লয়ার সংক্রান্ত বহু মামলা অন্যান্য এজলাসে দেখেছি, কিন্তু কোনোদিনও কোনো বিচারপতিকে সেই মামলা সংক্রান্ত বিষয়ে ইডি তদন্তের নির্দেশ দিতে দেখিনি। বিচারপতির এই যে অ্যাগ্রেসিভ অর্থাৎ এই যে এগিয়ে গিয়ে সাধারণ মানুষ সমস্যা সমাধানের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু কলকাতা হাইকোর্টের নিদর্শন থেকে গেল বলে মনে করছে আইনজীবী মহল। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। এবার শোনাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন। একেবারে বেনজির আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, শুনুন কি বলেছেন। বলেছিলাম কিনা যে রিজাইন করবে, নির্বাচনের আগে রিজাইন করে ও ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। গত 1 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল। বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে।
এবার ডানে যেয়ে দাঁড়াবে, শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট অ্যান্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে। একদম রাজনৈতিক দালাল একটা, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা। মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে। এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন 19 মে না 18 মে যখন জাজমেন্ট হয়েছিল, স্লোগান তো তুলেছিল, সেরেছিলে ভগবান হয়ে গেছে শয়তান। দেখো শয়তানের রূপ দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। করুক না, হেরে ভূত করে দেবো। শুভেন্দু কেন, শুভেন্দুর গোষ্ঠী শুদ্ধ এলে ওকে যেতে পারবে না, যান লিখে নিন। এবার শোনাবো তমলুক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। নাম না করে শুভেন্দুকে নিশানা করলেন তিনি, প্রশ্ন তুললেন টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কারা, কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে কে, এই সমস্ত প্রশ্ন ছিল এবং কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগও ছিল। পাশাপাশি তিনি বলেছেন ভোটে ক্ষমা করবেন না গদ্দারদের। আর কি বললেন মুখ্যমন্ত্রী আজকে মেদিনীপুরের মাটি থেকে, শুনুন। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা আজকে শুভেন্দু অধিকারীকে যেমন নিশানা করেছেন তিনি তেমনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, নির্বাচনের আগে মিথ্যে কথা বলে, আমরা কথা দিলে কথা রাখি, লক্ষ্মীর ভান্ডারের 1 টাকাও দিল্লি দেয়নি, এমনই সব অভিযোগ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন তমলুক থেকে প্রশাসনিক সভা থেকে। আজকে প্রশাসনিক সভায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ যেমন করলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ মুখ্যমন্ত্রীর। টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল কারা, প্রশ্ন মমতার। কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে বিরোধীরা, চাকরি খেয়ে সাধু সেজে বসে আছে, সাধুর বেশে শয়তানদের সম্মান করি না, এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে নিশানা মমতার। তমলুক থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন? প্রধানমন্ত্রী বলেছেন আবাসে 47,000 কোটি টাকা দিয়েছেন, সব নাকি রাজ্য সরকার খেয়ে নিয়েছে। 43 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য, মিথ্যে বলেছেন স্বীকার করুন, জনগণের কাছে ক্ষমা চান, এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরো অনেক বেশি। ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নালে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
এখন যে খবরে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখি, কুণাল ঘোষ তিনি যেটা জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে তিনি সন্ধেবেলা যাবেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। কুণাল ঘোষ তিনি আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার অনেক ক্ষোভ রয়েছে, তিনি একাধিক অভিযোগ করেন তার বিরুদ্ধে আমরা জানি দুদিন আগেই, এবং তারপর আজ যে খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন কুণাল ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি খবর রয়েছে? দেখো, রাজনীতিতে কিছুই অসম্ভব নয় এবং সেরকম একটি অসম্ভব ঘটনা সম্ভব হতে চলেছে, কারণ সন্ধ্যে 7টা বা 7:30টার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে চা খেতে আমন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অত্যন্ত বিতর্কিত নেতা কুণাল ঘোষ, তাকে চা খেতে আমন্ত্রণ করা হয়েছে এবং তিনি সেখানে উপস্থিত হবেন। এবং তিনি বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান সাংসদ তাকে আমন্ত্রণ করেছেন, সে আমন্ত্রণ উপেক্ষা করা সম্ভব নয় এবং তিনি সেই মতোই যাবেন। তবে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েকদিন ধরেই কিন্তু এই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করছিলেন, তাকে যারপরনায় আক্রমণ করছিলেন। সেই জায়গাতে কুণাল ঘোষ আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ সকাল থেকে যে ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, তাপস রায়ের মতো একজন ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের প্রায় 23 বছর ধরে তিনি ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন এবং সেই জায়গাতেই তার মান ভঞ্জনের জন্য আজকে কুণাল ঘোষ তার বাড়িতে উঠেছিলেন এবং সেখানে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা কুণাল ঘোষকে এই চা চক্রে আমন্ত্রণ করা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মধুবন্তী, একদমই দেবজ্যোতি, কুণাল ঘোষকে আমরা দেখেছি ক্রমান্বয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তোপ দেখেছিলেন, একাধিক অভিযোগ এনেছিলেন এবং সেটা কিন্তু দলও ভালোভাবে দেয়নি। তারপর আজকের এই বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ এই বৈঠক বা এই যেটা আমরা জানতে পারছি, দলের প্রতিক্রিয়া কি জানতে চাইবো? দেখো, দলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে এবং তিনি শোকজ নিয়েও তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গা থেকে কুণাল ঘোষের আজকে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা চক্রে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সন্ধ্যা 8টার পরে হয়তো পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা এখন দেখার, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে বিস্ফোরক মন্তব্য করছিলেন সেই জায়গাতে আজকে একটা বিষয় দেবজ্যোতি, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা পর্বে একটি কথাও বলেননি, কোনো প্রতিক্রিয়া দেননি, এক্ষেত্রে তার কোনো প্রতিক্রিয়া? দেখো, তিনি শোকজ নিয়ে যে মন্তব্য করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন পুরো বিষয়টি তিনি ভেবে দেখবেন এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখানে তিনি বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। অর্থাৎ বেশ কিছু তিনি ধোঁয়াশা রেখেছেন এই তাকে যে শোকজ করা হয়েছে সেই জায়গাতে। অর্থাৎ সন্ধ্যের পরে পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন লক্ষণীয়। একদমই দেবজ্যোতি, সময় বলে দেবে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জানেন, আমি যে অনেক সময় ভালো বক্তৃতা করি, অনেক মজার মজার কথা বলি, আপনারা অনেকে জানেন না। বক্সিদা সন্ধ্যাবেলা বা বক্সিদা দুপুরবেলা যখন যা মনে পড়ে ফোন করে আমাকে ধরিয়ে দেয় যে কুণাল এইটা বললে মজাদার হবে, ওইটা বললে মজাদার হবে। তো ফলে বক্সিদার সঙ্গে আমি এবং যা আমি যে একটু রেগে বাইরে মুখ খুলতে চলেছি, এটা তো আমি বক্সিদাকে বলেছিলাম না, বাবা এটা নিয়ে বলবো না। তো এখন যে এটা না, আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। না না না, বক্সিদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। বক্সিদা আমার রাজ্য সভাপতি এবং বক্সিদাকে আমি সম্মান করি, ভালোবাসি, বক্সিদাও আমায় ভালোবাসেন। ফলে এর মধ্যে বক্সিদাকে টানবেন না। আমি শুধু সাংগঠনিক কোনো চিঠি কমিউনিকেশনের ব্যাপারে কোনো কমেন্ট করব না। আমি বারবার বলছি, আমি একটি চিঠি পেয়েছি। আমি তখন ব্রাত্যর সঙ্গে তাপসদার বাড়িতে ছিলাম, এত ফোন আসছিল, SMS আসছিল এবং তার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের প্রচুর ফোন এবং SMS ঢুকছিল, আমি সেগুলো খুলিনি। আপনারা দেখুন, ব্লুটিক পাবেন না। এরপরে আমার প্রচুর খিদে পায়, খেতে যাই, কারণ সকাল থেকে আমার সেরকম খাওয়া হয়নি, তাপসদাকে নিয়ে টেনশানে ছিলাম। ফলে আমার সেভাবে গুছিয়ে পড়া হয়নি। আর আমি গাড়িতে গান শুনছিলাম, ইয়ে মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা, কে তুম মেরি জিন্দগি হো, তুম মেরি বান্দেগি। আমি যখনই ফাঁকা হবে আমি পড়বো। কিন্তু সুদীপদা আমার ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি ওটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন
এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমার চা খেতে নেমন্তন্ন করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাব। আপনাদের এই রয়েছে একে অপরের নাম্বার রয়েছে, বাড়ির লক্ষ্মী পুজো দেখ আপনাকে নিমন্ত্রণ করে, আমি যাই তো, চিঠির বদলে নয়না দিয়ে আমাকে নাড়ু খাওয়ার, নারকেল নাড়ু, তো চিঠির বদলে তো ফোন করেই ডাকতে পারতেন। সেটাও সুদীপদা বললেন আমার একটা ভুল হয়ে গেছে যে আমি হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছে। এটা আপনার খুব মিটলো দাদা? ক্ষোভের ব্যাপার না, তো আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে, যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। এটা তো ভালো হলো, এই যে সুদীপদাকে নিয়ে আপনার একটা বিক্ষোভ ছিল, সুদীপদা আপনাকে চা খেতে ডাকলেন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি তাপসদাকেও তো ডাকতে পারতেন, মিটে যেত বিষয়। সেটা তো আমি ওনার সঙ্গে আমার দেখা হলে কি আলোচনা হবে সেটা তো আমি এখানে আলোচনা করব না। আমি শুধু বলছি যে আমি সুদীপদা সংক্রান্ত কোনো মন্তব্য করব না। বিইং আ সিনিয়র, বিইং আ জেলা প্রেসিডেন্ট, বিইং আমার একজন সিনিয়র নেতা, তিনি আমাকে ফোন করেছেন, আমার ভালো লেগেছে, তিনি আমায় আমন্ত্রণ করেছেন, আমি দলের একজন সামান্য কর্মী, আমি যাব। সুদীপদা সংক্রান্ত যে অবস্থান আপনার, তাতে কি বললেন আজকের ফোন পে আপনি যে এর মধ্যে অবস্থানের কোনো বিষয় নেই। যেগুলো ঘটনা, যেগুলো কোনো গ্রাউন্ড থাকে যে বিষয়গুলোর, সেগুলো কেন কি হয়েছে সেগুলো আরও সরাসরি সামনাসামনি কথা বললে ভুল বোঝাবুঝিগুলো আর বাড়ে না, মিটে যায়। ফলে সেই জায়গায় যখন একজন সিনিয়র তিনি এই একটা উদ্যোগ নিয়েছেন, তো আমারও উচিত একজন কর্মী হিসেবে। চোখ রাখবো পরের খবরে। ঘুষ কাণ্ডে অভিযুক্ত সাংসদ বিধায়কদের রেহাই মিলবে না, তাদের জন্য কোনো রক্ষা কবচ নেই। সোমবার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এ বিষয়ে এতদিন যে রায় ছিল তার সম্পূর্ণ বদল ঘটেছে, দেখুন। ভোট সংগ্রহ অথবা আইনসভায় দেওয়া ভাষণের ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ থাকলে বিধায়ক ও সাংসদরা কোনো রেহাই পাবেন না, মিলবে না রক্ষা কবচও, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। এ বিষয়ে এতদিন 1998 সালের পিভি নরসিমা রাও মামলার রায় ছিল মাইল ফলক। সেই রায় অনুযায়ী সংবিধানের দুটি বিশেষ ব্যবস্থায় এমন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধা ছিল। সেই রায় সোমবার সম্পূর্ণ উল্টে যায় সুপ্রিম কোর্টের 7 বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি AS বোপান্না, MM সুন্দরেশ, PS নরসিমা, JB পাড্ডিওয়ালা, সঞ্জয় কুমার এবং মনোজ মিশ্র। 2012 সালের রাজ্যসভা ভোটে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেত্রী সীতা সোরেনের বিরুদ্ধে। ঝাড়খণ্ড হাইকোর্টে তিনি নরসিমা রাও রায় অনুযায়ী সীতা করেন রক্ষা কবচ প্রার্থনা, কিন্তু হাইকোর্টে আবেদন নাকচ হতেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 7 বিচারপতির ডিভিশন বেঞ্চে গত অক্টোবরে শুনানি শেষ হয়। সোমবার রায় ঘোষিত হয়। নরসিমা রাও মামলার রায় জনস্বার্থ পরিপন্থী, সমাজে সততা নিয়ে প্রশ্ন উঠবে, সঙ্গে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে মানুষের মনে প্রশ্ন তৈরি হবে, তাই ওই সিদ্ধান্ত বজায় রাখা বিপজ্জনক। এই অভিমত দিয়ে 1998 সালের রায় বদলে দেয় সুপ্রিম কোর্ট। সংসদীয় বিতর্ক সুষ্ঠুভাবে চলার স্বার্থে সংবিধানের 105 ও 194 আর্টিকেল তৈরি হয়, কিন্তু আইনসভায় ভোটাভুটি বা ভাষণের প্রেক্ষাপটে ঘুষের অভিযোগ উঠলে সেই ধারণা ধ্বংসপ্রাপ্ত হয়। আইনসভার সদস্য এমন অভিযোগে জড়িয়ে পড়লে সমাজ জীবনের সততা নিয়ে গুরুতর প্রশ্ন চিহ্ন দেখা দেয়, তাই এক্ষেত্রে রক্ষা কবচ থাকতে পারে না, জানিয়েছে ডিভিশন বেঞ্চ। কলকাতা টিভি। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।